মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি, যেটা আমাদের উচিত না। ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে, এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে। আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। সামনে একটা লড়াই হবে, এই লড়াইটা হবে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে কঠিন লড়াই। যারা মনে করছেন বাংলাদেশকে আবারও একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবেন কিংবা করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সাথে খেলার এখন উপযুক্ত হন নাই। আপনাদের সাথে আমরা খেলবও না। ভাইরা, আসসালামু আলাইকুম। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম। দোয়া করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, দোয়া করেছি আমার নারায়ণগঞ্জবাসীর জন্য। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুরুর রহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। আসসালামু আলাইকুম। কি আর বলবো টেরর অফ শামীম ওসমানের সম্পর্কে। যাবার আগেও সরকারের এক খাত থেকেই 126 কোটি টাকা ঝেড়েছে। তো ওনার যেসব কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাই গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, উনি একবার এক এক রকম কথা বলে হাসিনাকে বিভ্রান্ত করে ফেলত। কখনো মা, কখনো আপা, কখনো জননেত্রী, কখনো বঙ্গবন্ধু কন্যা, এমন একটা ব্যক্তি ছিল উনি। আজকে আমরা দেখব একটা প্রতিবেদন। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এটিএন নিউজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিবেন তার চরিত্র কেমন ছিল। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। ভুয়া ব্যক্তির নামে প্রতিষ্ঠান খুলে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। ক্ষমতায় থাকতে নানা বিষয়ে আলোচনায় থাকলেও এখন দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। তবে পালানোর আগে শুধু এক খাত থেকে সরকারের 126 কোটি টাকা নিয়ে লাপাত্তা তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আমরা ছোটবেলার খেলোয়াড়, আমাদের নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় গিয়ে তোমাদের সাথে আমরা খেলব। রাজধানীর ফকিরাপুলের ডিআইটি রোডের একটি ভবনে ছোট্ট একটি কক্ষে সাখাওয়াত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয়। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নথিপত্রে আছে কে টেলিকম নামে, আর সাখাওয়াত হোসেন এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। প্রশ্ন হলো, সাখাওয়াত কিভাবে এত বড় প্রতিষ্ঠানের মালিক হলেন? তবে সাখাওয়াত যে এই কোম্পানির মালিক তা সে নিজেও জানতেন না। কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবার। শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমানের নামে 2012 সালে 15 বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স নেওয়া হয়। নথিপত্রে দেখা গেছে 2013 সালের 4 আগস্ট ওসমান পরিবার কে টেলিকমের মালিকানা সাখাওয়াত হোসেন, সিলেটের স্কুল শিক্ষক দেবব্রত চৌধুরী ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রাকিবুল ইসলামের নামে হস্তান্তর করে। তারা 3 জন বলেছেন তারা কেউই এ বিষয়ে জানতেন না, জালিয়াতি করে তাদের মালিক বানানো হয়েছে। এদিকে বিটিআরসি ও সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের পাওনা টাকার দায় এড়াতে তড়িঘড়ি করে শামীম ওসমান পরিবার কে টেলিকমের মালিকানা ওই 3 ব্যক্তির কাছে হস্তান্তর করেছে। এক্ষেত্রে জালিয়াতি করা হয়েছে, ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ওসমান পরিবারের এই কারসাজির সহযোগীও ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টেলিযোগাযোগ খাতে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয়। তখন বিদেশ থেকে কল আনা ছিল লাভজনক ব্যবসা। জাহাঙ্গীর কবির নানক, শামসুল হক টুকু, শামীম ওসমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা তখন আইজিডব্লিউ লাইসেন্স নেন। লাইসেন্স নিতে ফি দিতে হয় এবং বিদেশ থেকে আনা কল থেকে আয়ের একটি অংশ বিটিআরসি কে দিতে হতো। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা বিটিআরসির পাওনা টাকা না দিয়ে এক পর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। 6টি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা 921 কোটি টাকারও বেশি। বিটিআরসির নথিপত্র অনুযায়ী কে টেলিকমের কাছ থেকে পাওনা আদায়ে বিটিআরসি 2014 সালে 22 জন মামলা করে। 2023 ও 24 সালে বিটিআরসি ও পুলিশ যায় নতুন মালিকদের ঠিকানায়। কে টেলিকমের মালিকানা হস্তান্তরের আবেদন যাচাই করা হয়েছিল কিনা জানতে চাইলে বিটিআরসি কর্তৃপক্ষ বলছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং সরকারের সম্মতি নিয়ে মালিকানা হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল।
যদিও বিটিআরসি এর একটি সূত্র বলছে কে টেলিকম আবেদনের সঙ্গে যেসব নথিপত্র দিয়েছিল তা যাচাই বাছাই ছাড়াই তড়িঘড়ি করে অনুমোদন দেওয়া হয়। যাচাই করলে ভুয়া ছবি দেওয়ার বিষয়টি ধরা পড়ত। আইন অনুযায়ী মালিকানার ক্ষেত্রে আর্থিক সঙ্গতি আছে কিনা তা যাচাই বাছাই করার দায়িত্ব বিটিআরসি। দেখলেন তো প্রতিবেদনটা। উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে কিনা যখন মৃত্যুর ভয় তার মনে ঢুকতো তখন সবার কাছে ক্ষমা চাইতো। আবার জুলাই আগস্টের আন্দোলনের সময় তার বাহিনী নিয়ে সে কিন্তু বাহিনীর মাঝখানে, আর তার বাহিনীর হাতে কি আর বলবো, সবার হাতেই জিনিস নিয়ে তিনি মহড়ায় ছিলেন। তাহলে বোঝেন শুধুমাত্র হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। উনি সেই শামীম ওসমান যে কিনা কয়েকবার হজ করে এসেছেন। যে ব্যক্তি হজ করে আসে তার মনে তো খারাপ চিন্তাধারা থাকে না, সে তো আসলে সবসময় ভালো কাজগুলোই করে। তো ওই সময় যদি আগে যাই করছিল, ওই সময় যদি সে নারায়ণগঞ্জটা তার আয়ত্তে নিয়ে সবার সাথে একটা সমঝোতা করত, তাহলে কিন্তু তার দেশ ছেড়ে পালানো লাগতো না। কিন্তু ওই যে ভিডিও রেকর্ড হয়ে গিয়েছে যে মহড়া দিচ্ছে পোলাপান নিয়ে, তাই তো তিনিও বুরকা পরে দেশ ছাড়তে বাধ্য হলো। এই হচ্ছে ক্ষমতা। মানুষের ক্ষমতা চিরস্থায়ী না। আবু জেহেলকে দেখলেই তো বোঝা যায়, তাই না? সাদ্দাম, গাদ্দাফি সবাই এক সময় ক্ষমতাবান ছিল, তাদের ক্ষমতা নিমিষেই শেষ হয়ে গিয়েছে। তাই ক্ষমতা নিয়ে যেন কেউ কখনো অহংকার না করে, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জে আমাদের অনেক লস হয়েছে। এর আগে র্যাবের কারণে কিছুটা লস হয়েছে, তারপরে বিভিন্ন কারণে কিছু লস হয়েছে। উই হ্যাভ টু রিকভার দিস ওয়ান। সবটা সমান না, সো উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, একসাথে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলেছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখার লোক, আমরা তখনই পারছি। আমরা জানি কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে আন্দোলন ঠেকাতে হয়। কারণ সরকারি দল হিসাবে যদি যখন দিনকে ভেবে ফেলবো, সেদিনের পর থেকে রাজনীতি করা যায় না। আমি অলওয়েজ মনে করি আমি বিরোধী দল, আমি মানুষের দল। সবার শক্তি, আমার সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সো আমি এইটুকু আহ্বান জানাচ্ছি, আমাদের পক্ষে সম্ভব না একলা নারায়ণগঞ্জটাকে ঠিক রাখা, আপনাদের সবাইকে নিয়েই সম্ভব। এবং সেখানে আপনারা কোনো খাতির করবেন না। যদি মনে করেন যেটা আমার কাছের লোক, তারা 2টা বেশি বাড়ি দেন। আর যদি, কারণ আমার সামনে এসে সবাই ফেরেস্তা সাজে, আমার সামনে এমন কেউ নাই যে ভালো সাজে না। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে।